নমস্কার, শুরু করছি এই সপ্তাহের নজরে খবরে সপ্তাহ। আসুন চোখ রাখি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরে এক ঝলকে। জিতেই ফিরলেন কৃষকরা। গত 2 বছরে কাশ্মীরে নিহত 96 নাগরিক। কয়লাকাণ্ডে গ্রেপ্তার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। গঙ্গা ভাঙনের দায়িত্ব এলাকাবাসীর ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী। কপ্টার ভেঙে মৃত সেনাপ্রধান। অভিষেকের আশ্বাসী সার, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলী দুষ্কৃতীরা। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সম্মেলন জলপাইগুড়িতে। বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভার আয়োজন। ব্যাংক ধর্মঘটের প্রতি সমর্থন ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের। হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত অরুণাভ ঘোষ। বাধা ভেঙে দেউচা পাঁচামিতে সিপিআইএম নেতৃবৃন্দ। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, রণক্ষেত্র কোচবিহার। 378 দিনের জেদি লড়াই, জিতেই ঘরে ফিরলেন কৃষকরা। নতি স্বীকার করল মোদী সরকার। কৃষক আন্দোলনের চাপে 3 কৃষি আইন ইতিমধ্যেই সংসদে বাতিল হয়েছে। এমএসপি সহ অন্যান্য দাবি নিয়ে কৃষকরা কেন্দ্রের কাছে যে প্রস্তাব পাঠিয়েছিলেন তা নিয়ে টানাপোড়েনের পর অবশেষে মেনে নিতে বাধ্য হয়েছে মোদী সরকার। তার ভিত্তিতে বৃহস্পতিবার সিংঘুতে মিটিং করে সংযুক্ত কৃষক মোর্চা জানিয়ে দিয়েছে আন্দোলন স্থগিত রাখা হচ্ছে। রাজধানীর চারপাশের অবস্থান তুলে নিয়ে শনিবার ঘরে ফিরছেন কৃষকরা। শনিবার থেকেই নিজেদের গ্রামে, রাজ্যে কৃষকরা বিজয় মিছিলে সামিল হয়েছেন। জানানো হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী একটি কমিটি গড়ার কথা জানিয়েছেন। সেই কমিটিতে কেন্দ্র, রাজ্য সরকার, কৃষক সংগঠনের প্রতিনিধিরা এবং কৃষি বিজ্ঞানীরা থাকবেন। সংযুক্ত মোর্চার প্রতিনিধিরা ওই কমিটিতে থাকবেন বলে স্পষ্ট জানানো হয়েছে। তুলে নেওয়া হবে কৃষক আন্দোলন সংক্রান্ত সমস্ত মামলা। মৃত কৃষক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাব সরকারের নীতিগত সম্মতি জানিয়েছে। বিদ্যুৎ বিল এখনই পেশ করা হবে না। অন্যান্য অংশীদার এবং সংযুক্ত কৃষক মোর্চার সাথে আলোচনার পরেই সংসদে এই বিল পেশ হবে। সরকারের থেকে লিখিত এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই ঘরে গেলেন কৃষকরা। তবে আন্দোলনের অবসান নয়, স্থগিত রাখা হয়েছে। মোর্চার পক্ষ থেকে বলা হয়েছে লড়াইয়ে জিত হয়েছে, কিন্তু কৃষকদের অধিকার আদায়ে যুদ্ধ জারি থাকবে। 370 নম্বর ধারা প্রত্যাহারের 2 বছরের ওপর হয়ে গেলেও শান্তি অধরাই রইল জম্মু কাশ্মীরে। খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান এমনটাই জানাচ্ছে। সন্ত্রাসবাদীদের কার্যকলাপ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাধারণ নাগরিকদের একের পর এক মৃত্যুর ঘটনায় এখনো উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। 2019 সালের 5ই আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে গত নভেম্বর মাস পর্যন্ত 16 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর 86 জন সদস্য নিহত হয়েছেন এই সময়কালে। সোমবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়। সন্ত্রাসবাদীদের নাশকতামূলক কার্যকলাপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর হাতেও সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে তা অবশ্য এদিন স্বীকার করতে চাননি মন্ত্রী। তিনি এদিন জানিয়েছেন গত 2 বছরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্ত্রাসবাদীদের সংখ্যা 336 জন। অথচ 370 ধারা তুলে নেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন এই পদক্ষেপের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরবাসীদের বহু আকাঙ্ক্ষিত শান্তি ফিরে আসবে, উন্নয়ন হবে, বেকারদের কাজ হবে। সেই সময় আরো হরেক রকমের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতা নেত্রীরা। এসব কথা শুধুই ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই না, তা প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছেন জম্মু কাশ্মীরের নাগরিকরা। গ্রেপ্তার কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাগাল এখনো পায়নি সিবিআই। সিবিআইয়ের চোখে ধুলো দিয়েই বেমালুম প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্রের নাগরিকত্বও নিয়ে ফেলেছেন এই কীর্তিমান তৃণমূল নেতা।
সম্প্রতি কয়লা কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 8.5 ঘন্টার ইডির জেরার মুখে পড়তে হয়েছে সাংসদ অভিষেক ব্যানার্জিকে। কয়লা পাচার কাণ্ডের টাকা ঢুকেছে রুজিরা নরুলা ব্যানার্জির অ্যাকাউন্টে, তথ্য হাতে এসেছে সিবিআই। অভিষেক ব্যানার্জির তৈরি লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় ঘুরপথে প্রোটেকশন মানি হিসেবে একটি নির্মাণকারী সংস্থার টাকা ঢুকেছে। সেই টাকা এসেছে কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার একটি সংস্থার মাধ্যমে। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারের অভিযোগ রয়েছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, কয়লা কাণ্ডে অনুপ মাঝির থেকে কোটি কোটি টাকা নিয়ে বিভিন্ন প্রভাবশালী নেতা আমলাদের কাছে পৌঁছে দিত বিকাশ। সিবিআইয়ের দাবি, বিকাশ মিশ্রকে জেরা করলে কয়লা কাণ্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বুধবার মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করলেও মানুষের সমস্যাকে ফের এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মালদহের চাঁচলের মানুষের দীর্ঘদিনের দাবি পৌরসভা গঠনের কথা তো বললেনই না, গঙ্গা ভাঙনের সমস্যা সমাধানের দায়িত্ব সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায়িত্ব এড়ালেন। আগের দিনই রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে নিজের দলেরই বিধায়ককে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, খালি চাই চাই করবেন না, টাকা কোথা থেকে আসবে, ম্যাজিশিয়ান জোগাড় করুন। মুর্শিদাবাদে প্রশাসনিক সভায় ধুলিয়ান পৌরসভার প্রশাসক আলম মেহবুব ভাঙন সমস্যা নিয়ে কথা বলতে শুরু করলে তাকে থামিয়ে দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন, গঙ্গার ধারে বাড়ি করা একটু বন্ধ করুন তো, গঙ্গা ভাঙন আজ নয় কাল হবে, সেটা জেনেও কেন ওখানে বসবো, গঙ্গা ভাঙতে ভাঙতেই তো বাড়ির কাছে চলে আসবে, তাকে তখন অল্টারনেটিভ ভাবতে হবে, আগে থেকে ভাবলে এটা ফেস করতে হবে না। এরপর জেলা প্রশাসনিক কর্তাদের ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের ভূগোলের বিশেষজ্ঞদের সাথে কথা বলে যেসব জায়গায় ভাঙন ঘটেছে সেখান থেকে মানুষকে আগে থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে নিহত হলেন ভারতীয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। কপ্টারে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, আরো 12 জন সেনাকর্মী। একজন ছাড়া সকলেই বুধবার সকালের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ুর কন্নুরের কাছে একটি গ্রামে MI-17V5 কপ্টারটি ভেঙে পড়ে। কিছুটা অরণ্য, কিছুটা চা বাগান এলাকার এই গ্রামে ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায় এই অত্যাধুনিক কপ্টারে। সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়েছেন হতাহতরা। জেনারেল রাওয়াত ওয়েলিংটনে সেনাবাহিনীর স্টাফ কলেজে যাচ্ছিলেন। দুপুরে বায়ুসেনার দুর্ঘটনার খবর জানায়। সন্ধ্যায় জানা যায় জেনারেল রাওয়াতও আর বেঁচে নেই। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ 63 বছরের জেনারেল রাওয়াতের এই মর্মান্তিক মৃত্যুর ধাক্কা গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে। কন্নুরের আবহাওয়া খারাপ ছিল। স্থানীয়রা জানিয়েছেন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কুয়াশায় ঘন আস্তরণ ছিল। জেনারেল রাওয়াত কোয়েম্বাটুরের কাছে সোলুর বায়ুসেনা ঘাঁটি থেকে সকাল 11:30টায় রওনা দিয়েছিলেন। ঘণ্টাখানেক পরে তার পৌঁছানোর কথা ছিল উধাগামণ্ডলমের ওয়েলিংটনে। আধ ঘন্টা পরেই কপ্টার ভেঙে পড়ে। ওয়েলিংটনের সামরিক কলেজ থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাস্থল। কন্নুর থেকে 7 কিলোমিটার। রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত, 12 জন সেনাকর্মী কপ্টারে ছিলেন। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং একমাত্র যাত্রী যিনি বেঁচে রয়েছেন। ওয়েলিংটনের সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার শরীরের 80% দগ্ধ। ভাবমূর্তি রক্ষার তাগিদে দলীয় প্রার্থীদের বৈঠকে অভিষেক ব্যানার্জি কলকাতার ভোট শান্তিপূর্ণভাবে করার নির্দেশ দিলেও বাস্তবে কলকাতার সহ তার সংলগ্ন একাধিক এলাকায় ধরা পড়ছে ভিন্ন চিত্র। তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে শাসকের মদতপুষ্ট বেপরোয়া সিন্ডিকেট বাহিনী। কলকাতা পৌরসভার 101, 102 এবং 110 নম্বর ওয়ার্ড জুড়ে লাগামহীন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তৃণমূলী দুষ্কৃতী বাহিনী। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের কথায় বিগত 5 বছরে তিনি তার ওয়ার্ডে যা উন্নয়ন করেছেন তার ভিত্তিতে মানুষ তাকে ভোট দেবেন। কাজের ভিত্তিতেই যদি ভোট হয় তবে এলাকা জুড়ে সন্ত্রাস কেন? 101 ওয়ার্ড জুড়ে তৃণমূল প্রার্থীর মদতে তৃণমূলের সিন্ডিকেট বাহিনী সিপিআইএম কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যাতে তারা সিপিআইএম প্রার্থী অতনু চ্যাটার্জির সমর্থনে কোনো প্রচার না চালায়। শুধু 101 নয়, একই চিত্র ধরা পড়ছে
যাদবপুর বিধানসভার 102, 105, 106, 109 এবং 110 নম্বর ওয়ার্ডে। 111 নম্বর ওয়ার্ডেও সিপিআইএম প্রার্থী চয়ন ভট্টাচার্যের প্রচার ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। কোনো জায়গায় হুমকি, কোনো জায়গায় প্রচার ফ্লেক্স ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রকাশ্যে তৃণমূলী বাহিনীর হুমকি, খেলা হবে 19 তারিখে। ভোট লুটি শেষ পর্যন্ত তৃণমূলের হাতিয়ার। যতদিন এগোচ্ছে তাই স্পষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার পালিত হয় 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওয়াকারগঞ্জ এলাকায়। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন সমিতির জেলা সম্পাদক হরিপদ চক্রবর্তী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শহরের গরিব অংশের মানুষ মূলত বস্তি এলাকায় বসবাস করেন। তাদের না আছে জমির কাগজ, না আছে থাকার মতন বাসযোগ্য গৃহ। মূলত এই গরিব মানুষগুলোর জন্যই বামপন্থীদের দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে হাউজিং ফর অল প্রকল্প চালু করতে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিয়মের বেড়াজালে এই গরিব মানুষগুলো সেই প্রকল্পের ঘর না পেয়ে ঘর পাচ্ছে শহরের মধ্যবিত্ত অংশের মানুষ, যাদের নিজস্ব জমি রয়েছে, বাড়িও রয়েছে। বামফ্রন্ট সরকারের সময় গরিব বস্তিবাসী মানুষদের জন্য পাট্টার ব্যবস্থা চালু ছিল, এখনো সব দূরস্ত। অথচ ভোটের সময় এই গরিব মানুষদের ভোটই বিভিন্ন কায়দায় মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে ভাগ বসায় শাসক দল। আগামী দিনে বস্তি এলাকার মানুষদের সামাজিক সুরক্ষার দাবি, জমির অধিকারের দাবি, পানীয় জল, রাস্তাঘাটের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলবে বস্তি উন্নয়ন সমিতি। ভারতীয় সংবিধান প্রতিবাদের যে অধিকার নাগরিকদের দিয়েছে তা আজ কেড়ে নেওয়া হয়েছে এই রাজ্যে। চাকরির দাবিতে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ সংগঠিত করতে গেলে প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে তা থামিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতায় এসে বিরোধী শূন্য করার কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছিল তখনই। বারবার শাসকের কোপ নেমে এসেছে সাধারণ নাগরিকদের ওপর। কার্টুন ফরওয়ার্ড করে জেলে যেতে হয় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। চাকরির দাবিতে মিছিল করতে গিয়ে পুলিশি সন্ত্রাসে খুন হন যুবকর্মী মইদুল মিদ্দা। এরকম অজস্র ঘটনার উদাহরণ রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবসে ভয়েস ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ হলে বিকেলে 5:30টায় সংবিধান ও মানবাধিকার নাগরিক প্রত্যাশা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠনের কার্যকরী সভাপতি অধ্যাপক NR ব্যানার্জি ও কার্যকরী সম্পাদক অধ্যাপক সিদ্ধার্থ দত্ত বুধবার জানান, এই আলোচনায় অংশ নেবেন অশোক গাঙ্গুলি, ডক্টর সব্যসাচী চ্যাটার্জি, ডক্টর M সতীশ কুমার, জহর সরকার, মিরাতুন নাহার, কল্লোল বোস, শিখা মুখার্জি। ব্যাংক বেসরকারীকরণে ব্যাংক বিল প্রত্যাহারের দাবি জানালো কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ও কর্মী ফেডারেশন ও অ্যাসোসিয়েশন সমূহ। বুধবার যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে মঞ্চ। তারা জানিয়েছে, ব্যাংক বেসরকারীকরণ রুখতে আগামী 16 ও 17 ডিসেম্বর দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংকের সমস্ত কর্মী ও সংগঠন নিয়ে গঠিত ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। ফোরাম জানাচ্ছে, কর্পোরেটের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দিতেই বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তা রুখতে দীর্ঘ আন্দোলন চালিয়ে আসছেন ব্যাংক কর্মীরা। তাদের ধর্মঘট সফল করতে প্রচার চালাবে শ্রমিক সংগঠন। ব্যাংক কর্মী আন্দোলনে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছে। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ। পরাজিত হয়েছেন আইনজীবী সর্দার আমজাদ আলী। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আইনজীবীদের প্রচারে রাজনীতিকে বাদ রেখে ভোট দেওয়ার কথা বলা হলেও জয় বাংলা জয় শ্রীরামের নামে প্রচার হয়েছে। কার্যত ভোটের লড়াই হয়েছে চতুর্মুখী। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। AILUর পক্ষ থেকে এই নির্বাচনে 5 জন আইনজীবী প্রার্থী হয়েছিলেন, তারা কেউই জয়ী হননি। তবে এই 5 জন প্রার্থী আইনজীবীদের ভালো সংখ্যায় সমর্থন পেয়েছেন। আইনজীবী শুভজ্যোতি ঘোষ ভোট পেয়েছেন 712টি, আইনজীবী সৈয়দ নাসিম ইজাজ ভোট পেয়েছেন 402টি, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি ভোট পেয়েছেন 484টি, NI খান ভোট পেয়েছেন 281টি, মলয় ভট্টাচার্য ভোট পেয়েছেন 201টি।
আমরা কয়লা খনি গড়তে জমি ছাড়বো না। যে সরকার বেকারদের চাকরি দিতে পারে না, কেবল প্রতারণা করে, তাদের কাছে ভালো প্যাকেজের আশা করা যায় না। আমরা যেমন আছি তেমনই থাকতে চাই। শুক্রবার দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি নিয়ে বাম প্রতিনিধি দলের কাছে এমনটাই জানালেন গ্রামের মানুষ। এদিন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রামচন্দ্র দ্রোমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হরিসিংহ গ্রামে যান। গ্রামে ঢোকার মুখে শাসক দলের কিছু কর্মী তাদের পথ আটকায়, কালো পতাকা দেখিয়ে গ্রামে ঢুকতে বাধা দেয়। সিপিআইএম নেতৃবৃন্দ তাদের বাধা টপকে বিভিন্ন গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। সুজন চক্রবর্তী পরে বলেন, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য গ্রামে গিয়েছিলাম। আমরা যে যাচ্ছি সেটা তৃণমূলের খুব অপছন্দ হয়েছে। ওটা যেন ওদের জমিদারি, সেখানে ঢোকা চলবে না, এরকম একটা ভাব ওদের। ওদের ইচ্ছে কেউ কোনো কথা বলতে পারবে না, আমরাও কিছু শুনতে পারবো না। তাই তারা বাইরে থেকে কিছু লোক নিয়ে এসে গ্রামে ঢোকার আগে আমাদের পথ আটকানোর চেষ্টা করেছিল। তাতে খুব একটা লাভ হয়নি। আমরা ওদের বাধা অতিক্রম করেই গ্রামে গেছি এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি এলাকা। উভয় পক্ষের মোট আহত 5 জন তৃণমূল কর্মী সমর্থক। এর মধ্যে কাসেম আলী শেখ 55 বছর বয়স নামে এক তৃণমূল সমর্থকের মৃত্যু আলিপুরদুয়ার হাসপাতালে হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। সূত্রের খবর, শুক্রবার দুপুরে বক্সিরহাট থানায় অন্তর্গত তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ফলিমারিতে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। এই এক গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন ধনেশ্বর বর্মন এবং অন্যটির নেতৃত্বে ছিলেন গোকুল সাহা। এলাকায় নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে দিনের এই সংঘর্ষ বলে প্রাথমিকভাবে অনুমান। এই সপ্তাহের নজরে খবরের সপ্তাহ এই পর্যন্ত। চোখ রাখুন আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।